কিছুক্ষণ পরে মিশরের মুখোমুখি হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একাদশে আসছে একাধিক পরিবর্তন, পাল্টা আক্রমণে বাজিমাতের চিন্তা সালাদের। পাহাড় ও দেয়াল ধসে আরও 4 মৃত্যু, টানা বৃষ্টিতে পানির নিচে পার্বত্যাঞ্চল। উত্তরের 16 জেলায় বন্যার শঙ্কা, প্রস্তুতি নিচ্ছে সরকার। লুটপাটের পথ তৈরি করতে জুলাইয়ে রক্ত দেয়নি ছাত্র জনতা। টাঙ্গাইল সমাবেশে নাহিদ, সাভারে হামলায় 2 যুবলীগ নেতা রিমান্ডে। অক্টোবরের প্রথমার্ধেই শুরু ইউপি নির্বাচন। স্থানীয় সরকারের সব ভোট 10 থেকে 12 মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা সরকারের। কারাতে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী তৎপরতা দেখছে পুলিশ। কালেমা লেখা পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে। মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। জাপান, দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্যের বাজারও খুলবে পর্যায়ক্রমে। আওয়ামী লীগ আমলে প্রকৌশলীদের বেতন কেটে কোটি কোটি টাকা আত্মসাৎ। অন্তর্বর্তী সরকারের সময় বিদেশে বিনিয়োগ বেড়েছে 67%। স্বাগত স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি জুম্মান সাদিক। জ্যাভলিন এতক্ষণ দেখছিলেন শিরোনাম। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজের 8-in-1 কনভার্টেবল মোডে স্পেস ইউজ করুন মনের মতো, আর থাকুন নেক্সট লেভেলে। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজ, স্টাইলে ফিচারে নেক্সট লেভেলে। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026-এর সংবাদ। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চলতি আসরে 4 ম্যাচে 4টা জয়, কিন্তু মাঠের যে গল্প আর পরিসংখ্যান দুটিকে এক। পরিসংখ্যানের মতো এতটা সহজ নয়। কাবো ভার্দের বিপক্ষে 90 মিনিটে জয় না পাওয়া, অতিরিক্ত সময়ে গিয়ে লড়াই করে টিকে থাকা, আর একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায়, সব মিলিয়ে শেষ 16-র আগে বেশ সতর্ক আর্জেন্টিনা। তবে কি স্কালোনির দল ভয় পাচ্ছে, নাকি বড় ম্যাচের আগে বাস্তবতাটা মেনে নিয়ে আরও প্রস্তুত করছে নিজেদের? উত্তর খোঁজার চেষ্টা করেছেন তানজিম ঐশী। বিশ্বকাপের মঞ্চে বড় দলগুলোর জন্য সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে তখনই, যখন প্রতিপক্ষের নামের চেয়ে নিজেদের ভুল বেশি আলোচনায় আসে। আর্জেন্টিনার ক্ষেত্রেও এই আলোচনার কেন্দ্রে কাবো ভার্দের বিপক্ষে সেই কঠিন পরীক্ষা। গ্রুপ পর্বে 3 ম্যাচের দাপুটে জয় পাওয়া বর্তমান চ্যাম্পিয়নরা শেষ 32-এ গিয়ে আফ্রিকার দলটার বিপক্ষে আটকে যায়। 90 মিনিটে সমাধান মেলেনি। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লড়াই করে 3-2 গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচের পর স্বস্তির নিঃশ্বাস ফেললেও সতর্ক হয়ে গেছে আর্জেন্টিনা শিবির, কারণ বিশ্বকাপ বারবার প্রমাণ করেছে এখানে ছোট দল বলে কিছুই নেই। ফ্রান্সের মতো শক্তিশালী দলকে ভুগিয়েছে প্যারাগুয়ে। স্পেনকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হয়েছে পর্তুগালের বিপক্ষে, আর নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। তবে কি প্রথমে কাবো ভার্দের বিপক্ষে কঠিন লড়াই আর ব্রাজিলের বিদায় আর্জেন্টিনাকে ভয় পাইয়ে দিয়েছে? কোচের মতে এই বিশ্বকাপ সবার জন্যই খুব কঠিন। এখানে কোনো স্পষ্ট ফেভারিট নেই। শেষ 16তে আর্জেন্টিনার সামনে এখন মোহাম্মদ সালার মিশর। আফ্রিকার দলটা এখন পর্যন্ত 4 ম্যাচে মাত্র 2টা জয় পেলেও প্রতিটা ম্যাচেই দেখিয়েছে নিজেদের লড়াকু মানসিকতা। স্ক্যালোনির চোখে মিশর শুধু একটা প্রতিপক্ষ নয়, একটা সুসংগঠিত দলও। তাই কেবল মেসি ম্যাজিকই নয়, দেখা যেতে পারে মোসালা ম্যাজিকও। কাবো ভার্দের ধাক্কা আর ব্রাজিলের বিদায়ের পর আর্জেন্টিনাও কি এখন চাপে? বিশ্ব চ্যাম্পিয়নদের আত্মবিশ্বাসে কি চির ধরেছে, নাকি স্কালোনি তার দলকে আরও সতর্ক বার্তা দিচ্ছেন? উত্তর মিলবে আটলান্টায় রাত 10টার ম্যাচে। তানজিম ঐশী, স্টার প্লে। মিশরের বিপক্ষে শেষ 16-র লড়াইয়ে আর্জেন্টিনার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। কাবো ভার্দের বিপক্ষে ধরা পড়েছে যেসব দুর্বলতা, তা কাটিয়ে উঠতে আরও ভারসাম্যপূর্ণ দল গড়তে নতুন পরিকল্পনা এগোচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। অনুশীলনে মেসির সঙ্গে তার দীর্ঘ আলোচনাও সেই প্রস্তুতির ইঙ্গিতই দিচ্ছে।
ইজিপ্ট সহকারী কোচ ইব্রাহিম হাসান আগেই হুমকার দিয়েছে তাদের দলে আছেন মোহাম্মদ সালাহ এবং ২৬ জন মেসি। সেই চ্যালেঞ্জ সামনে রেখেই শেষ ১৬র আগে দল গুছিয়ে নিচ্ছেন লিওনেল স্কালোনি। সর্বশেষ অনুশীলনের শুরুতেই লিওনেল মেসির সঙ্গে দীর্ঘ আলোচনা করেন আর্জেন্টিনা কোচ। হাসি ঠাট্টার পরিবেশ থাকলেও পরিকল্পনায় ছিল ম্যাচের প্রস্তুতি। রাউন্ড অফ 32-তে কাবু ভার্দেকে হারিয়ে পরের রাউন্ডে উঠলেও পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট নয় কোচিং স্টাফ। তাদের মতে সমস্যা ফুটবলারদের নামে নয়, দলের কার্যকারিতায়। তাই পুরো একাদশ বদলে নয়, সর্বোচ্চ ৩টি পরিবর্তনেই সমাধান খুঁজছেন স্কালোনি। সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা মাঝমাঠে। গত ম্যাচে বদলি হিসেবে নেমে দারুণ প্রভাব রাখা লিয়ান্ড্রো পারেদেস এখন শুরুর একাদশে ফেরার সবচেয়ে জোরালো দাবিদার। তিনি খেললে অ্যালেক্সিস ম্যাকালিস্টার নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ভূমিকায় খেলতে পারবেন। শতভাগ ফিট থাকলে তিনিই তার প্রথম পছন্দ। এমনকি তাকে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার বলেও উল্লেখ করেছেন এই আর্জেন্টাইন কোচ। আক্রমণ ভাগেও বদলের ইঙ্গিত স্পষ্ট। কয়েকদিন আগেও লাউতারো মার্টিনেজ এগিয়ে থাকলেও এখন হুলিয়ান আলভারেজই একাদশে ফেরার দৌড়ে এগিয়ে। বা গোড়ালির চোট কাটিয়ে ছন্দ ফিরে পাওয়ায় শুরু থেকেই তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে। রক্ষণেও আসতে পারে একটি পরিবর্তন। ইনজুরি কাটিয়ে ফিট হওয়া নিকোলাস তালিয়াফিকো আবারও বাম প্রান্তে ফিরতে পারেন। কাবু ভার্দের বিপক্ষে ম্যাচের শেষ দিকে ফাকুন্দো মেদিনা ক্রাম্পে পড়ায় সেই সম্ভাবনা আরও বেড়েছে। সব মিলিয়ে পুরো দল ভেঙে নয়, বরং ভারসাম্য ফিরিয়েই ইজিপ্টের বিপক্ষে নামতে চান স্কালোনি। মাঝমাঠে নিয়ন্ত্রণ, আক্রমণে নতুন গতি এবং রক্ষণে স্থিরতা, এই ৩ লক্ষ্য নিয়েই শেষ ১৬ লড়াইয়ে নামছে আর্জেন্টিনা। গোলাম মোর্শেদ, স্টার প্লে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রিয় দলের খেলা দেখতে জেলায় জেলায় করা হয়েছে নানা আয়োজন। বড় পর্দায় খেলা দেখতে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। এ নিয়ে জানতে আমরা শুরুতেই যেতে চাই চাঁদপুরে। কাদির পলাশ তিনি আছেন, তার সঙ্গে একটু কথা বলি। কাদির পলাশ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? আর কিছুক্ষণ পর, ১ ঘন্টাও নেই, 10টায় যেই ম্যাচ রয়েছে আর্জেন্টিনা এবং মিশরের মধ্যকার, সেটি প্রচার করবার ব্যবস্থা করছে। আমরা দেখছি যে টানা বৃষ্টি হয়েছে, বেশ পানি আছে। তা এর মধ্যেও কি আসলে ফুটবল প্রেমীরা আসছেন কিনা, কি আয়োজন? হ্যাঁ জ্যাভলিন, আসলে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত আজকে সারাদিনই গুড়ি হচ্ছিল, যে কারণে আসলে মানে যে ধরনের প্রত্যাশা ছিল যে মাঠে একেবারেই ১-১.৫ ঘন্টা আগে থেকেই জায়গা দখল করবে, সেটি দেখা না গেলেও আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা লোকজন আসা শুরু করবে, ভক্ত সমর্থক যারা আসবেন, এবং তারা মানে ইতিমধ্যে আসা শুরু করেছেন। কিছু ছোট ছোট বাচ্চারাও ইতিমধ্যে এসে গেছেন। যদিও এই মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাবে চাঁদপুর সরকারি কলেজ মাঠ। এছাড়া পাশেই আরেকটি হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ, সেটিও পূর্ণ হয়ে যাবে। কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি এখনও হচ্ছে, সেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু মাঠে এখনও ফাঁকা। যারা এসেছে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ভবনের কোনায় কোনায় অবস্থান করছেন, বিভিন্ন জায়গায় তারা সেফ জোনে আছেন, অর্থাৎ যাতে বৃষ্টিতে না ভিজতে হয়। তো আসলে ব্রাজিল আর্জেন্টিনার খেলা মানেই হচ্ছে উন্মাদনা। দুই পক্ষের সমর্থকরাই কিন্তু থাকেন, যদিও ব্রাজিল ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে। আর্জেন্টিনা সেই আশা বাঁচিয়ে রেখেছে, বা আজকের সেই প্রেক্ষাপটে হয়তোবা ব্রাজিল সমর্থকরা প্রত্যাশা করবেন যে আর্জেন্টিনা হেরে যাক, অথবা আর্জেন্টিনা খুব করে চাবেন যে কোনোভাবেই হোক আর্জেন্টিনা যাতে জিতে যায়, যাতে তারা বিশ্বকাপ জিততে পারে, এই ধরনের প্রত্যাশা আছে। আমরা দেখছি ইতিমধ্যে যেখানে ডিজিটাল প্রজেক্টর সাঁটানো হয়েছে, সেই জায়গাতে কিন্তু কিছু ভক্ত সমর্থক এসেছেন। তারা কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, কেমন লাগছে আজকে তো আর্জেন্টিনার খেলা, কেমন প্রত্যাশা করছেন? খুবই এক্সাইটেড আজকে খেলার জন্য, আশানুরূপ ফলাফল দেখতে পাবো। এই কারণে এসব বৈরী আবহাওয়া দিয়ে আমরা খেলা দেখতে আসছি। আমাদের ফুল ভরসা আজকে আর্জেন্টিনা জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে এবং ফাইনালও নিশ্চিত হবে আজকে জিতে। অন্যদিন তো মূলত আর্জেন্টিনার এই সমর্থকরা এখানে থাকেন, ব্রাজিলের সমর্থকরা থাকেন। আজকে কি ব্রাজিলের সমর্থকরা আসবেন? আমরা মানে প্রত্যাশা করি যেন ব্রাজিলের সমর্থকরা আসেন। ওনারা বাদ হয়েছেন তো কি হয়েছে, আমরা চাই ওনারা যেন আসে, আমরা একসাথে খেলা দেখব। অন্যদিন তো প্রচুর পরিমাণ দর্শক চলে আসে, আজকে কি মেঘ বৃষ্টি দিয়ে আসবে? আরো বেশি আসবে আজকে। মানুষ এখনো তো টাইম হয় নাই, আস্তে আস্তে মানুষ আসতেছে, রোডে গাড়ি মানুষ আসছে। আমরা প্রত্যাশা করতেছি মাঠ পুরে যাবে আজকে।
আসলে যারা এখনো ইতিমধ্যে আরো 1 ঘন্টা আগেই তারা চলে এসেছে চাঁদপুর সরকারি কলেজ মাঠে, তারা প্রত্যাশা করছে যে বৃষ্টি দিয়েই কিন্তু দর্শকরা চলে আসবেন, যারা সমর্থক আছেন, ভক্ত আছেন, তারা কিন্তু মাঠে আসবেন এবং খেলা দেখবেন, খেলাকে উদযাপন করবেন। জ্যাভলিন। ধন্যবাদ পলাশ আপনাকে। আমরা আমাদের আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি, ভোলা থেকে যুক্ত হয়েছেন আদিল হোসেন তপু। তপু, আপনাদের ভোলায় কি অবস্থা? আবহাওয়া তো ওইদিকে আরও বেশি মনে বৃষ্টি হচ্ছে যতদূর জানি, সেটি উপেক্ষা করে দর্শক আসছে কিনা, আর আয়োজন কেমন? জি জ্যাভলিন, আসলে বিশ্বকাপের উন্মাদনা সারা বিশ্ব, এর বাইরে নয় দ্বীপ জেলা ভোলাও। এই জেলাও কিন্তু দর্শকরা কিন্তু আজকে কোয়ার্টার ফাইনালে যে আর্জেন্টিনার ম্যাচ আর কিছুক্ষণ পর মিশরের সাথে অনুষ্ঠিত হবে সেই ম্যাচ দেখার জন্য দর্শকরা জড়ো হচ্ছে ভোলা পৌরসভার চত্বরে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এইখানে কিন্তু দর্শকরা এরই মধ্যে এখানে ভিড় করছেন, কিছুক্ষণ পরে এই খেলা দেখবেন এবং দর্শকরা কিন্তু আজকে আর্জেন্টিনার একরকম জয় দেখার অপেক্ষায় রয়েছেন। আমরা কিছু দর্শকদের সাথে একটু কথা বলবো যারা এখানে অবস্থান নিয়েছেন। আজ কিছুক্ষণ পরে মিশরের সাথে আর্জেন্টিনা ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, কেমন মনে হবে এই ম্যাচটি? আর্জেন্টিনা কি জয় পাবে নাকি ব্রাজিলের মতো তারাও বিদায় নেবে মনে করেন? আসলে আমি 2022 বিশ্বকাপের মতো 2026 বিশ্বকাপেও আমরা আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ দেখব এবং মেসির হাতে আমরা বিশ্বকাপ দেখব। আজকে আপনারা জানেন আর্জেন্টিনা এবং মিশরের খেলা, আমরা মিশরের সাথে অবশ্যই জয়লাভ করব। বিগত খেলা আপনারা দেখেছেন কেপু ভদ্রের সাথে আমাদের যে ভুলটুকু ছিল, সেটা আমি মনে করি যে স্কলনি সেটা সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে আজকে অনেক ভালো খেলবে এবং আমি আশাবাদী। আমরা শুনছিলাম একটু আরেকজন দর্শকের সাথে কথা বলতে চাই। কি অবস্থা আর্জেন্টিনার এই খেলা দেখে? এখানকার আপনাদের দর্শকরা কেমন, এখানে মূলত আয়োজনের কেমন মনে হচ্ছে? আসলে সত্যি কথা বলতে আমরা চাপমুক্ত আছি বর্তমানে, একেবারে রিল্যাক্স আছি, যে আমরা জানি যে এই ম্যাচটা আমরা সুন্দরভাবে হেসে খেলে জিতবো। আর আমাদের সবচেয়ে বড় কনফিডেন্স হচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্লেয়ার ফিট। এর থেকে বড় আর বর্তমানে কোনো কিছু না, কারণ বলতে গেলে হচ্ছে যে বর্তমানে যতগুলো প্লেয়ার আছে সবাই ফিট এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে তারা বেস্ট দেওয়ার জন্য প্রস্তুত। ইনশাল্লাহ আজকে জিতবো আমরা। খুদের সাথে কথা বলতে চাই, আর্জেন্টিনা জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী তুমি? আর্জেন্টিনা ইনশাল্লাহ জিতবে। আর্জেন্টিনা 2022 বিশ্বকাপে জিতেছে, এবারও জিতবে ইনশাল্লাহ। আরেকজন দর্শকের সাথে একটু কথা বলবো, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী বলে মনে করছো? আমরা ইনশাল্লাহ শতভাগ আশাবাদী। আমাদের এটা সময়ের অপেক্ষা, শুধুমাত্র একটু পরে খেলা শুরু হবে ইনশাল্লাহ, আপনারা দেখবেন। এবং এই খেলা শেষে আমরা বিজয় নিয়ে ইনশাল্লাহ বাসায় ফিরবো, সেই অপেক্ষায় আছি আমরা। আমরা এখানকার যে বড় পর্যায়ের খেলা যারা আয়োজন করেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। কি মনে করে আপনারা এখানে আয়োজন করলেন, কেমন সাড়া পাচ্ছেন? ফুটবল বিশ্বকাপ মানে একটা অনেক বড় উন্মাদনা। এই উন্মাদনা উপলক্ষে আমাদের গ্রামীণ জনোন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমরা এই খেলার আয়োজন করেছি। 120 যেটা হচ্ছে আমাদের 12 ফিট বাই 12 ফিট বড় স্ক্রিন, এটার অনেক যেটা হচ্ছে আমাদেরকে অনেক বড় করে আমরা দর্শকদের অনেক ব্যবস্থা করতেছি, যেটা হচ্ছে তারা খেলা দেখতে পাচ্ছে, শান্তিতে উল্লাস করতে পারতেছে। আমরা শুনছিলাম এখানকার আয়োজক এবং দর্শকদের কাছ থেকে মূলত আর্জেন্টিনাকে ঘিরে ভোলাও কিন্তু বড় পর্দা খেলা দেখার আয়োজন করেছে গ্রামীণ জনোন্নয়ন সংস্থা পৌরসভার সামনে। কিছুক্ষণ পরে ধন্যবাদ তবু আপনাকে। আমরা একটু ভোলা চাঁদপুরের খবর জানলাম, রাজধানীর খবর জানতে চাই। আমাদের মাহবুব রিমন আছেন টিএসসিতে। টিএসসি এখন মানে শুধুমাত্র বাংলাদেশের ভিতরে আলোচিত যে বড় আয়োজন ছিল, বিশ্ব মঞ্চে এখন টিএসসির নাম সবাই জানে, সেটি ব্রাজিল এবং আর্জেন্টিনার কল্যাণে। তো আজকে আর্জেন্টিনার খেলা, রিমন একটু জানাবেন আজকে কেমন সেখানে দর্শকের সমাগম আছে, সেখানে পা রাখার মতো জায়গা পাচ্ছেন কিনা আপনি, সেটি একটা কথা। আর ব্রাজিলের সমর্থকদেরকে দেখছেন কিনা, তারাও তো আজকে অনেকে খুব আগ্রহ নিয়ে দেখছে এই ম্যাচটা। আপনি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি জানেন যে কোনো ম্যাচ মানেই সেটা বিশ্বকাপ ফুটবল হোক কিংবা ক্রিকেটে বাংলাদেশের ম্যাচ হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক খণ্ড যেন আর্জেন্টিনার বুয়েন্স এইরেস হয়ে যায় কিংবা যদি ব্রাজিলের খেলা হয়ে যায় রিও ডি জেনেরো হয়ে যায়। আজ বিরূপ আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে বড় পর্দা 5টা বড় পর্দায় আসলে খেলা দেখানোর ব্যবস্থা ছিল, সেই খেলাগুলো আসলে কর্তৃপক্ষ স্থগিত করেছে। তবে ভালোবাসার কাছে না ওসব একেবারে নস্যি। দেখতেই পাচ্ছেন আমার পেছনে সমর্থকদের চিৎকার, সেই আর্জেন্টিনার যে সমর্থকরা, সেই সমর্থকরা কিন্তু জড়ো হয়েছে এবং তারা কিন্তু অপেক্ষা করছেন শেষ মুহূর্তে যদি কর্তৃপক্ষ সিদ্ধান্ত আসলে বদল করে এবং শেষ পর্যন্ত যদি খেলা দেখা যায়। রাজু ভাস্কর্যের সামনে রয়েছে, নিশ্চয়ই আসলে দেখতে পাচ্ছেন পুরোটা জায়গায় কিন্তু দখলে নিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। আপনি জানতে চাইছিলেন ব্রাজিলের কোনো সমর্থকদের দেখতে পেয়েছে কিনা, না আমি ব্রাজিলের কোনো সমর্থক দেখতে পাইনি, পর্তুগালেরও কোনো জার্সি পরা কাউকেই দেখতে পাইনি। ইভেন আমি যারা জার্সি বিক্রি করে তাদের কাছেও গিয়েছিলাম যে ভাই ব্রাজিলের জার্সি কি আছে কিনা, বলছে যে না নেই। সব কিছু মিলিয়ে উৎসবের আসলে অপেক্ষা এখন বাংলাদেশের
বিশ্বকাপের স্বপ্ন টিকে আছে কেবলমাত্র আর্জেন্টিনাকে ঘিরে এবং মিশরের সঙ্গে যে ম্যাচ সেই ম্যাচ এবং দর্শকরা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মেসি মেসি চিৎকার এবং তারা বলছেন যে বাংলাদেশের যে বিশ্বকাপের আমেজ সেই আমেজটা অন্তত আর্জেন্টিনার হাত ধরে টিকে থাকুক এবং তারা অপেক্ষা করছেন আসলে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হোক মহসিন হলো যে কোনো এক জায়গায় শেষ পর্যন্ত আসলে খেলা দেখাবেন না। আমি একটু কথা বলছি, আমরা লাইভে রয়েছি। খেলা দেখানোর আসলে কর্তৃপক্ষ বিরূপ আবহাওয়ার কারণে তারা খেলা দেখানোটা স্থগিত করছে বড় পর্দায়। আপনারা কি চান কিনা আসলে খেলা দেখানো? আমরা চাই খেলা দেখাও, বৃষ্টির ভিতর খেলা দেখা হলে তো সমস্যা হইতো না, দেখানো উচিত ছিল। কারণ আজকে আর্জেন্টিনা খেলা সবাই অনেক স্বপ্ন নিয়ে আসছে তাই খেলা দেখতে, অনেক দূরের থেকে আসছে, দেখানো উচিত ছিল, খেলা দেখানো উচিত ছিল। আর আজকে আমাদের ইনশাল্লাহ আর্জেন্টিনার মেসি ইনশাল্লাহ হ্যাট্রিক করবে, আজকে ইনশাল্লাহ 4 গোল দেবে, আলভারেজ একটা দেবে, মেসি হ্যাট্রিক করবে আর ইনশাল্লাহ। জি নিশ্চয়ই, আসলে যেমন বলছে যে মেসির হ্যাট্রিকের জন্য অপেক্ষা করছেন। মেসি কিন্তু ইতোমধ্যে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার 7 গোল করে তিনি টপ স্কোরার, যদিও দুজন রয়েছেন আর্লিং হল্যান্ড এবং কিলিয়ান এমবাপ্পে। সবকিছু মিলিয়ে দর্শকরা কিন্তু অপেক্ষা করছেন শেষ মুহূর্তে আসলে সিদ্ধান্ত বদল করে কিনা কর্তৃপক্ষ। এই ছিল। ধন্যবাদ রিমন আপনাকে। আমাদের যারা ফ্যান রয়েছেন অনেক প্রেডিকশনও দিয়ে ফেলেছেন, 3টা গোল পাবে মেসি। দেখা যাক এখন সেটি তাদের প্রত্যাশা পূরণ হবে কিনা। আমরা পরবর্তী সংবাদে যাই। বিশ্বকাপে এবার চুপিসারে অন্যতম কঠিন দলে পরিণত হয়েছে মিশর। বল দখল করে নয়, বরং শৃঙ্খলাবদ্ধ রক্ষণ আর মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণ করে প্রতিপক্ষকে শাস্তি দিচ্ছে আফ্রিকার এই দলটা। শেষ 16তে বিশ্ব চ্যাম্পিয়নদের আটকাতে তারা কি ছক কষছে। মিশরের পুরো সিস্টেমের কেন্দ্রবিন্দু একজন, মোহামেদ সালাহ। তবে এই বিশ্বকাপে মিশর কোনো ওয়ান ম্যান টিম নয়। কোচ হোসাম হাসান এমন একটি স্ট্রাকচার তৈরি করেছেন যেখানে 11 জনের দায়িত্ব নির্দিষ্ট। মিশর সাধারণত 4-3-3 ফরমেশনে খেলে। গোলবারে থাকেন মোস্তফা শোবেইর, ডিফেন্সে মোহাম্মদ হানি, ইয়াসের ইব্রাহিম, রামি রাবিয়া এবং করিম হাফেজ। এই 4 ডিফেন্ডার খুব বেশি ওপরে ওঠেন না। তাদের প্রথম কাজ থাকে ডিফেন্স লাইনটা ছোট রাখা, সেন্টার বন্ধ করা এবং প্রতিপক্ষকে উইং দিয়ে খেলতে বাধ্য করা। মিডফিল্ডে হামদি ফাথি ও মারওয়ান আতিয়া 2 জন বল উইনার। প্রতিপক্ষের আক্রমণ ভেঙে বল কেড়ে নিয়ে সাথে সাথে সামনে পাস দেয়াই তাদের প্রধান কাজ। মিডফিল্ড ও আক্রমণের ব্রিজটা তৈরি করেন এমাম আশুর। সুযোগ পেলেই বক্সে ঢোকেন, দূর থেকে শট নেন কিংবা থ্রু পাস দেন। আক্রমণের ডান দিকে থাকেন মোহামেদ সালাহ, কিন্তু সালাহ সবসময় লাইনে দাঁড়িয়ে থাকেন না। তিনি ভেতরে চলে আসেন, হাফ স্পেসে বল নেন এবং সেখান থেকে কাট ইন করে শট বা থ্রু বল দেন। এই সময়ে ডান দিক দিয়ে ওভারল্যাপ করেন ফুলব্যাক মোহাম্মদ হানি। লেফট উইংয়ে ওমর মারমুশ। তার স্পিড, ড্রিবলিং এবং 1-on-1 দক্ষতা মিশরের বড় অস্ত্র। প্রতিপক্ষের ডিফেন্স একটু উপরে উঠলেই মারমুশ সেই ফাঁকা জায়গায় দৌড় দেন। স্ট্রাইকার মোস্তফা মোহামেদের কাজ শুধু গোল করা না, তিনি লং বল নিজের কাছে রেখে সেন্টার ব্যাকদের নিজের কাছে নিয়ে আসেন, আর তাতেই স্পেস পান সালাহ ও মারমুশ। মিশরের সবথেকে বড় শক্তি তাদের ট্রানজিশন। বল কেড়ে নেওয়ার 3-4 সেকেন্ডের মধ্যেই তারা প্রতিপক্ষের বক্সের দিকে চলে যায়। অনেক সময় মাত্র 3 বা 4টা পাসেই আক্রমণ শেষ করে ফেলে। বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে এই কাউন্টার অ্যাটাকের বড় অস্ত্রটাই ব্যবহার করবেন হোসাম হাসানের মিশর। সারা মাহবুব, স্টার প্লে। টানা বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্বিষহ জনজীবন। সাঙ্গু নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বান্দরবনের নিম্নাঞ্চল। বন্ধ সড়ক যোগাযোগ, নেই বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্কও নেই। রাঙামাটি কক্সবাজারে পাহাড় ও দেয়াল ধসে মারা গেছেন 3 জন, আর পটুয়াখালীতে ট্রলার ডুবে নিখোঁজ 6 জন জেলে। টানা বর্ষণে পাহাড়ি ঢলের ভয়াবহতা। এই চিত্র বান্দরবানের নাফাখুম ও রেমাক্রি ফলসের। প্রবল বেগে পানি নামছে সাঙ্গু নদীতে। প্লাবিত হয়েছে নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চল। পানিবন্দী 1/2 শতাধিক পরিবার। 10 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র। আটকা পড়েছেন পর্যটকরা। কেরানীহাটে সড়কের উপর ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, বন্ধ সড়ক যোগাযোগ, বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক আর বিদ্যুৎ সরবরাহ। যদি এরকম আরো 2-4 দিন পরে বৃষ্টিপাত হয় তাহলে এখানে বান্দরবনের নির্মাণাঞ্চল প্লাবিত হবে। 69 জন হচ্ছে আমাদের নিবন্ধিত গাইডের আন্ডারেই পর্যটক আটকে আছে। আমরা এখান থেকে যখন গেছি তখন পর্যন্ত ওয়েদার ঠিকঠাক ছিল, তো ওয়েদার খারাপ হওয়া শুরু হয়েছে আমরা যখন নাফাকুমে গেছি। পানি বেড়েছে এবং আশঙ্কাজনকভাবে বাড়ছে।
আমাদের সার্বিক প্রস্তুতি আছে, বিশেষ করে আমাদের জানমালের দিকে কথা বলি তাহলে আমার 220টা আশ্রয় কেন্দ্র রেডি আছে। এখন পর্যন্ত কাউকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার প্রয়োজন হয়নি, হেডম্যানরা প্রস্তুত আছে। রাঙামাটিতে পাহাড় ধসে মৃত্যু হয়েছে একজনের, ঝুঁকিতে আরও অনেকেই। বৃষ্টি আর ঢলের পানিতে তলিয়েছে খাগড়াছড়ির বেশ কিছু এলাকা, বন্ধ হয়ে যায় দীঘিনালা ও লংগদু সড়কে যান চলাচল। এইদিকে আসে দেখতেছি যে এই সবজি বাজারের নিচে সব ডুবে রয়েছে। আর ড্রেনের খুবই কষ্ট মধ্যে আছে, ড্রেন সোনা হারানে আরো যাতায়াতের ব্যবস্থা খুবই কষ্ট হয়ে যাবে। মাঝারি বর্ষণ চলছে, এখনো ভারী বর্ষণ শুরু হয়নি, কিন্তু আমরা সতর্কতামূলকভাবে পাহাড়ে যারা বসবাস করছে আমাদের যে জনগোষ্ঠী আছে তাদেরকে দ্রুত আমরা সরিয়ে নিচ্ছি। পাহাড় ধসে কক্সবাজারের দরিয়ানগরে প্রাণ গেছে এক নারীর। এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী টেকনাফ সহ 5 উপজেলার অন্তত অর্ধশতাধিক গ্রাম। দুর্ভোগ চরমে, ঝড়ো হওয়ায় উত্তাল সাগর। সবাইকে নিয়ে আমরা মাঠে নেমেছি, মাইকিং চলমান রয়েছে, তাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র টিমে ভাগ করে দিয়েছি, তারা প্রত্যেকটা পাহাড়ে ডোর টু ডোর যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে নোয়াখালীর হাতিয়ায় নৌ যোগাযোগ বিচ্ছিন্ন, আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী ট্রাক। আমরা কি করে থাকি, কি করে চলি, তার কোনো তত্ত্বাবধানে কোনো খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। 4 দিন ধরে আপনার ফেরি তো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ফার্স্টের দিনের মধ্যে অ্যাক্টিভ মারছে, পরবর্তীতে ফেরি বন্ধ। পটুয়াখালীতে ঝোড়ো হাওয়ায় ডুবেছে মাছ ধরার ট্রলার, নিখোঁজ আছেন 6 জন। আবহাওয়া অফিস বলছে এমন বৈরী আবহাওয়া থাকতে পারে আরও কয়েকদিন। এই মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বাংলাদেশের যে উপকূলীয় যে 3টা বিভাগ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পাশাপাশি সিলেট বিভাগ, এই 4টা বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করা হয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতিদের সরে যাওয়ার নির্দেশনার পাশাপাশি খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আপনারা যারা পাহাড়ের ঢালুতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বৃষ্টিতে ডুবেছে বন্দরনগরী চট্টগ্রাম, পানিবন্দী সড়ক, বাসাবাড়ি, দোকানপাট। উপড়ে গেছে গাছপালা, দেয়াল ধসে মারা গেছেন একজন। 16 শহরে রেল লাইন ডুবে আটকা পড়ে পর্যটক এক্সপ্রেস ট্রেন। এদিকে আগামী 72 ঘন্টায় 16 জেলায় দেয়া হয়েছে বন্যার পূর্বাভাস। রেকর্ড পরিমাণ বৃষ্টি, তাই ডুবেছে রেল লাইন। প্রায় 1000 যাত্রী নিয়ে 16 শহর সংলগ্ন জান আলীহাট এলাকায় আটকা পড়ে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন। বন্ধ হয়ে যায় কক্সবাজারের সাথে সারা দেশের ট্রেন চলাচল। নগরীর রহমাননগর এলাকায় দেয়াল ধসে নিহত হন শফিকুর রহমান নামে একজন, আহত অন্তত 3 জন। সিআরবি এলাকায় গাছ উপড়ে পড়ে বসতবাড়িতে। টাইগার পাস, বিমানবন্দর সড়ক সহ আরও কয়েকটি জায়গায় রাস্তার উপর গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। ভারী বর্ষণে পতেঙ্গা এলাকায় ধসে যায় সড়ক। এখানে সবসময় জলাবদ্ধতা হয়। এখানে মাননীয় মেয়র মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এটা দ্রুত বড় প্রকল্প প্রজেক্ট করি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা নিতে বলতেছি। আমরা কি পরিমাণে আমরা কি উঠাইছি, এত জলাবদ্ধতা আমাদের চলাফেরার জীবনে খুব কষ্ট হয়ে গেছে। সোমবার রাত থেকে মুষলধারে বর্ষণ, তলিয়ে যায় নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, কাতালগঞ্জ, সুলকবহর, বাকুলিয়া সহ অনেক এলাকা। সড়কের পাশাপাশি দোকানপাট, বসতবাড়িতে পানি ঢুকে চরম বিপাকে পড়েন সাধারণ মানুষ। আজকে সকল পরীক্ষা স্থগিত হয়েছে, মানুষ অফিস টাইমে ঠিক টাইমে যেতে পারতেছে না। অনেক পানি, এখানে আগ্রাবাদের একদম মেন রুট থেকে এই পর্যন্ত পানি দিয়ে আসছি। পাহাড় ধস এবং প্রাণহানি এড়াতে জনগণকে সতর্ক করছে জেলা প্রশাসন। এছাড়া জলাবদ্ধতা নিরসনে মাঠে থাকার কথা বলেছেন সিটি মেয়র ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প সংশ্লিষ্টরা। আমরা আশা করছি যেটা আমাদের সবাইকে সর্বোচ্চ সতর্কতার জায়গায় থাকতে হবে, যার কারণে আমরা এখন কুইক রেসপন্সিভ আমরা করেছি। আমি মনে করি যে এইগুলি সব মিলে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, কিন্তু আল্লাহর মধ্যে আমরা সেই চ্যালেঞ্জ আমরা মোকাবিলা করছি। মাননীয় প্রধানমন্ত্রী বারবার এটা মনিটরিং করছেন। 16টা জায়গায় অংশে ভাগ করে টিমকে দিয়ে আমরা কাজ করাচ্ছি। এদের সাথে 8-10 জন করে লেবারও দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। যেখানেই সমস্যা হচ্ছে সেখানেই আমার লোকজন অ্যাড্রেস করছে। চিটলবাসীকে আশ্বস্ত করতে চাই যে জলবদ্ধতা নামে যেই আমাদের যেই সাফারিংসটা ছিল সেটা ইনশাল্লাহ এই বছর অনেক কমে, হয়তো 80-90% পর্যন্ত কমে যাবে এবং আমরা এটার প্রপার সুফল দেখতে পাবো। এদিকে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাগর তীরবর্তী বাঁশখালীর ছনুয়া, খানখানাবাদ সহ কয়েকটি এলাকা। ইমদাদুল হক, স্টার নিউজ, চট্টগ্রাম। বৃষ্টি জলাবদ্ধতার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এমদাদুল হক। এমদাদ,
আরও একবার জানতে চাই কি অবস্থা এখন, পানি কিছুটা কমেছে কিনা? বলছিলেন এর আগের বার যে ভাটা শুরু হয়েছে বা শুরু হবে, পানির কিছুটা পরিবর্তন হয়েছে কিনা পরিস্থিতির? আর ট্রেন যেটি আটকে ছিল, পর্যটক এক্সপ্রেস ট্রেন, সেটির কি অবস্থা? জ্যাভলিন বিকেল 5:35 থেকে ভাটা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী 6 ঘন্টা ভাটা থাকে। সাগরের যে জোয়ারের পানি সেগুলো চলে যাওয়ার কারণে পানি শহর থেকে কিছুটা নামার কথা। তবে নিশ্চয়ই আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে প্রবল বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না ঠিক। এই অবস্থায় যেহেতু আবার নতুন করে পানি হচ্ছে পুরো শহরে, আবার পানি স্বাভাবিকভাবে যেই পানিটি ভাটার কারণে যেই পানি কমে যাওয়ার কথা সেটি কিন্তু আবার বাড়ছে। তো সেক্ষেত্রে আসলে পানি যেটি কমার কথা সেই তুলনায় আসলে কমবে না, এটি বাস্তবতা। এবং এই যে প্রচণ্ড বৃষ্টিপাত, আবহাওয়া অফিসের পক্ষ থেকেও কিন্তু আবহাওয়ার যে তথ্য সেখানেও কিন্তু যে তথ্য সেটি আমরা পেয়েছি, সেখানেও বলা হয়েছে যে আগামী 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে আসলে পানি যে সহসা কমে যাবে সেটির আশা করাটি আসলে দুষ্কর। তবে এই যখন বাস্তবতা, যেখানে আসলে এ যাবৎকালে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, আমরা যেটি জানছিলাম যে বিকেল পর্যন্ত 412 মিলিমিটার। এমদাদ, একটু আপনাকে থামাই, সেটি হচ্ছে যে আমরা তো চিত্র দেখছি সারাদিনই, কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম নির্বাচনের পরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আপনাদের ওখানে গিয়েছিলেন এবং যে এই আশ্বাসগুলো দিয়ে এসেছেন যে খুব দ্রুত কাজ শুরু হবে, সেটিও প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেছে। আসলে কোনো দৃশ্যমান কাজ হচ্ছে কিনা? দেখুন, এখানে একটি বাস্তবতা হচ্ছে, যেহেতু চট্টগ্রাম শহরের এই জল নিষ্কাশনের জন্য শহরের বেশ কয়েকটি খালে সংস্কার কাজের বিষয় আছে। তো বর্ষা মৌসুম যখন চলে তখন আসলে এই সড়কগুলোতে, খালগুলোতে সংস্কারের কাজ করা যায় না, বন্ধ থাকে। এবং এক্ষেত্রেই বর্ষা মৌসুমে কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ থাকে। সেক্ষেত্রে স্বাভাবিক যে কাজগুলো, রুটিন কাজ, সেগুলো চলে, যে বিভিন্ন খাল, নলা, নর্দমা যেগুলো অপরিষ্কার থাকলে সেগুলো পরিষ্কার করা। তো চট্টগ্রামের ক্ষেত্রে যেটি বাস্তবতা সেটি হচ্ছে, ভারী বৃষ্টিপাত যখন হয়, একই সাথে জোয়ারের পানি, তখন আসলে এই যে শহরের পানিগুলো খুব দ্রুত সহসাই আসলে সরে না। এই কারণেই কিন্তু আসলে একটি জলাবদ্ধতা তৈরি হয়। আর আরেকটি বিষয় বলা হচ্ছিল যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এবার 80% পর্যন্ত জলাবদ্ধতা কমে যাবে। সেটি কিন্তু আসলে যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং একই সাথে জোয়ারের পানি, সেটি কিন্তু এর সুফল এখনো পর্যন্ত দেখা যায়নি। তবে যে আরেকটি বিষয় জানি। জি, ধন্যবাদ আপনাকে এমদাদ। ভারী বর্ষণ ও পাহাড় ধসের কারণে সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র। মঙ্গলবার সন্ধ্যায় দেয়া এই নির্দেশনা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা চলাকালীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর সহ সর্বসাধারণের ভ্রমণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। বর্ষা আসে বর্ষা যায়, রাজধানীর জলবদ্ধতার যে চিত্র তার কোনো পরিবর্তন নেই। বছর ঘুরে একই সমস্যার মুখোমুখি হতে হয় এই নগরবাসীকে। অফিসগামী কিংবা শিক্ষার্থী কিংবা খেটে খাওয়া মানুষ, সবাইকেই গুনতে হচ্ছে এই ভোগান্তির মাসুল। বৃষ্টি প্রকৃতির আশীর্বাদ, কিন্তু অব্যবস্থাপনা আর অপরিকল্পিত নগর ব্যবস্থাপনায় সেই বৃষ্টি রাজধানীর জন্য হয়ে ওঠে দুর্ভোগের আরেক নাম। আজকে মাসখানিক হয়ে যাইতেছে, তারা কাজ করে কি করে না, আসে এক কোদাল করে মাটি উঠায়, তারা চলে যায়। এর কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, গোটা বিশের লোক এখানে পড়ছে। হ্যাঁ, যে কোনো মুহূর্তে এটা অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা চাই যে এই জিনিসটা, যে সমস্যা আমি করলাম, এমন কারোর যেন না হয়। একটু ভারী বৃষ্টি হলেই রাজধানীর অনেক সড়ক পরিণত হয় অস্থায়ী জলাশয়ে। কোথাও হাঁটু পানি, কোথাও তারও বেশি পানি জমে থাকে ঘন্টার পর ঘন্টা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। মাত্র বৃষ্টি হচ্ছে 30 থেকে 35 মিনিট, এর মধ্যে যদি ঢাকা সিটিটা ডুবে যায় তাহলে ঢাকা সিটি বলার কোনো দরকার নাই, এটা মফস্বল বললেই হয়, গ্রামের রোড থাকলেই হয়, তাহলে নদী নালা দিয়ে নৌকা চালাইলেই হবে। হলে তো এই এলাকা পুরো ডুবেই যায়, এর সচরাচর সবাই জানে। তো এখন আমরাও ভুগছি, কিছু করার নাই। সব খাল বন্ধ করে দিয়ে তিলোত্তমা শহর করে 1 ঘন্টার বৃষ্টি
তা ঢাকা শহর সহ্য করতে পারে না। জলাবদ্ধতার সঙ্গে বাড়ে নগরবাসীর দুর্ভোগও। পানি জমে থাকায় ধীরগতি হয়ে পড়ে যান চলাচলে, তৈরি হয় দীর্ঘ যানজট। বৃষ্টির দিনে রাজধানীর ব্যস্ত সড়কগুলো যেন পরিণত হয় স্থবির নগরীর প্রতিচ্ছবিতে। বৃষ্টির দুইটি চিত্র, একটি স্বস্তির, অন্যটি ভোগান্তির। প্রকৃতির এই বৃষ্টি রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তির হলেও অন্যদিকে ভোগান্তির চিত্রটা আরও ভয়াবহ। সামান্যতম বৃষ্টিতেই ডুবে যায় সড়ক, সৃষ্টি হয় তীব্র যানজটের। অফিসগামী মানুষ থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী থেকে খেটে খাওয়া মানুষ, কারোই পরিত্রাণ নেই এই ভোগান্তি থেকে। বছরের পর বছর চিত্রটা একই হলেও এর থেকে পরিত্রাণের উপায় নেই এই এলাকাবাসীর। সবার মনে তাই একই প্রশ্ন, এই ভোগান্তি থেকে পরিত্রাণ আদৌ মিলবে কি? আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রয়েছে দেশের জনগণের। মানিকগঞ্জের সিংগাইরে গ্রীষ্মকালীন প্রশিক্ষণে সশরীরে উপস্থিত হয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্বার্থে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে সেনা সদস্যদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন সরকার প্রধান। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চলছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ। সেখানে হঠাৎই হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রশিক্ষণ এলাকা হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান বলে জানিয়েছেন প্রেস উইংয়ের সদস্যরা। সকাল ৯টা ২০ মিনিটে মহড়া চলাকালে প্রধানমন্ত্রী ফার্ম বেসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জিওসি ও ইউনিটের সিও এর কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেড মহড়া প্রত্যক্ষ করেন। এ সময় দায়িত্ব পালনে উৎসাহ দেন সবাইকে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ। একটি দলের লুটপাটের পথ তৈরি করতে ছাত্র জনতা রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সীমান্ত সুরক্ষার দাবি জানিয়েছেন আরেক নেতা সার্জিস আলম। বিকেলে টাঙ্গাইলে এনসিপির জুলাই পদযাত্রায় এসব কথা বলেছেন তারা। গণভোট বাস্তবায়ন সহ নানা দাবিতে দ্বিতীয় দিনে এনসিপির জুলাই পদযাত্রা। বৃষ্টি উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে টাঙ্গাইলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ স্থানীয় নেতাকর্মীরা। সখীপুরে পথসভায় অংশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, এক দলকে ক্ষমতায় থেকে সরিয়ে আরেক দলকে লুটপাটের পথ প্রশস্ত করতে ছাত্র জনতা রক্ত দেয়নি। ক্ষমতায় গিয়ে দলটি যদি লুটপাটে লিপ্ত হয় তবে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মন্তব্য করেন তিনি। সংসদে আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না, আমরা জনসভায় কথা বলতে গেলে ককটেল ফুটানো হয়, বোমা মারানো হয়। এই একদলীয় শাসন যদি আবার শুরু করার কথা কেউ ভাবে, আওয়ামী লীগের পরিণতির কথা আপনারা ভাববেন। পুশিন স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি দাবি করে সীমান্তে সুরক্ষার দাবি জানান সার্জিস আলম। সাভারে আমরা এরকম একটা পথসভা করার সময় আমাদের মঞ্চের সামনে গতকালকে একটি সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা সরকারকে আহ্বান জানাই, ওই সন্ত্রাসীদের যেন কোনোভাবে আপনাদেরকেও প্রশ্রয় না দিতে পারে। এ সময় গণভোট বাস্তবায়ন ছাড়াও কর্মসংস্থান সৃষ্টি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ বিভিন্ন দাবি জানান এনসিপি নেতারা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। সাভারে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় 2 আসামির 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে তাদের আদালতে তোলা হলে তদন্ত কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় বিচারক তাজুল ইসলাম 2 আসামির 2 দিন করে রিমান্ড দেন। এর আগে গতকাল রাতে সাভারের আনন্দপুর থেকে তাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে এনসিপির পক্ষ থেকে মামলা হলে গ্রেফতার দেখানো হয় মানিকগঞ্জের সিংগাইরের ইউনিয়ন ছাত্রলীগের ওই 2 নেতাকে। সোমবার বিকেলে সাভারের তারাপুর মাঠে এনসিপির সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দলের 3 নেতাকর্মী আহত হন। আগস্টে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউপি নির্বাচন করার পরিকল্পনা সরকারের। দুপুরে সচিবালয়ে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। বলেন, ভোট শুরুর পর 10 থেকে 12 মাসের মধ্যে শেষ হবে স্থানীয় সরকারের সব নির্বাচন। এছাড়া 5 আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
সোমবার সাভারে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বিক্ষোভ করে প্রশাসনের সহায়তায় হামলা হয়েছে বলে অভিযোগ করেন দলটির নেতাকর্মীরা। হামলার পরদিনই সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি তথ্য উপদেষ্টা জাহেদুর রহমান জানান, দ্রুত অপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে সরকার। গতকালের ঘটনাটা খুবই দুঃখজনক। আমরা এটার প্রতিবাদ জানাই এবং সরকারের কাছে প্রতিবাদ জানানো না, সরকারের প্রধান কাজ হচ্ছে যারা এটার সাথে জড়িত অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। এ সময় আগামী প্রজন্মের জন্য জুলাইয়ের স্মৃতি সংরক্ষণে সরকারের ভাবনার কথাও জানান তিনি। 5 অগাস্টের আগেই জুলাই জাদুঘর উদ্বোধন হবে। এটার ফাইনাল কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করা হচ্ছে। সেটা মানে ওখানে যে জনবল নিয়োগ আছে, এরকম আরো কিছু কাজ বাকি আছে। স্থানীয় সরকার নির্বাচনের সময় ও তফসিল নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক রোড ম্যাপ প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য পৃথক রোড ম্যাপ করা হয়েছে। চলতি মাসের শেষের দিকে এগুলো চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। গুজব ও অপতথ্য নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের পলাতক নেতাদের দেশে ফেরানোর বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। আমাদের কাছে হস্তান্তর, কথা বলা দূরে থাকুক, তাদেরকে তো আমাদের কাছে হস্তান্তর করারই কথা আছে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা। মার্শাল আর্ট, কারাতে বা যে কোনো প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদী মতাদর্শ প্রচার বা সদস্য সংগ্রহের চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে উগ্রবাদ দমনে দুটি বিশেষ ইউনিটকে একত্রিত করে নতুন নামে স্পেশাল সিকিউরিটি ইউনিট SSU গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। তারা বলছে, যে কোনো পতাকা টানাতে মানতে হবে নিয়ম। ফেইথ কমব্যাট সিস্টেম বা FCS নামে একটি মার্শাল আর্ট একাডেমির 6 সদস্যকে উগ্রবাদে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। পুলিশের দাবি, গেল 5 জুলাই ভোরে রাজধানীর মিনি কক্সবাজার এলাকায় গোপন প্রশিক্ষণের সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন। অন্যদিকে কক্সবাজার, ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে কালেমা লেখা সাদা পতাকা টাঙানোর ঘটনার তদন্ত চলছে। এসবের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচারের চেষ্টা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, প্রশিক্ষণের নামে কিংবা অন্য কোনো উপায়ে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়া হবে না। পতাকা রুলস একটা আছে, এখন এইটা যাতে সবাই আইনটা যাতে মানে, এবং এই পতাকা উড়ানোর প্রেক্ষিতে কেউ যদি অন্য কোনো মতবাদ বা অন্য কোনো উদ্দেশ্য থাকে এবং কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তথ্য প্রযুক্তির বিস্তার, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ নানা কারণে নিরাপত্তা হুমকির ধরন পাল্টেছে। সহিংস উগ্রবাদও মাথাচাড়া দেয় প্রায়ই, তা ছড়ানো হয় ডিজিটাল মাধ্যমে। নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতিও বাড়ানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। উগ্রবাদ দমনে গঠিত অ্যান্টি টেরোরিজম ইউনিট ATU ও CTTC-কে একীভূত করে স্পেশাল সিকিউরিটি ইউনিট বা SSU গঠনের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর। ATU স্পেশাল সিকিউরিটি ইউনিট হবে এবং হচ্ছে আপনার যেটা CTTC সেটা হবে DMP-র SSU মানে স্পেশাল সিকিউরিটি ইউনিট। এটা শুধুমাত্র উগ্রবাদ নয়, এটা নানান ধরনের অপরাধ, যেমন ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং যেটা হচ্ছে সাইবার ক্রাইম এবং নতুন ধরনের বিশেষ যে অপরাধ বা AI প্রযুক্তিগত অপরাধ, এই জিনিসগুলো হচ্ছে গিয়া মোকাবেলা করার জন্য এই ইউনিটগুলোকে নতুন করে সাজানো হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন নামের চেয়ে ইউনিটগুলোর কর্মদক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতে জোর দিতে হবে। সাধারণ মানুষের মধ্যে এই ইউনিটগুলোর বা অথবা এই ইউনিটের নামগুলোর একটা পরিচিতি পেয়েছে। এখন আমরা যখন একটি ইউনিট একটা নির্দিষ্ট সময় কাজ করার পর পরিচিতি পায়, সেই দ্বার প্রান্তে এসে নাম পরিবর্তনের সংস্কৃতি থেকে আসলে আমাদের একটা মুক্তি প্রয়োজন। বর্তমান নিরাপত্তা বাস্তবতায় আরও সমন্বিত ও বৃহৎ পরিসরে কাজ করতেই এ ধরনের উদ্যোগ বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা। মালয়েশিয়ার শ্রমবাজার খুলেছে, পর্যায়ক্রমে অন্য দেশগুলোতে তা উন্মুক্ত হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেটে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানিয়েছেন। প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, মালয়েশিয়ার পর জাপান, দক্ষিণ কোরিয়া, মরিশাস, ওমান সহ মধ্যপ্রাচ্যের আরও দেশে ধীরে ধীরে উন্মুক্ত হবে শ্রমবাজার। এর আগে ঐতিহাসিক কিন ব্রিজ সহ সিলেটের ঐতিহাসিক স্থাপনা মার্কিন রাষ্ট্রদূতের সাথে ঘুরে দেখেন মন্ত্রী।
আমাদের রেট হইল মালয়েশিয়া, আপনার গতকালকে দেখছেন তো মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ইজ ওপেন এজ সুন এজ যা দেখুন মিডিল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলীদের বেতন থেকে অন্যায়ভাবে কেটে নেওয়া হয়েছে কোটি কোটি টাকা। ঠিকাদার আর প্রকল্প পরিচালকের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে, এমন অভিযোগ উঠে এসেছে সরকারের নিরীক্ষা প্রতিবেদনে। শুধু তাই নয়, দেশের 30টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন নির্মাণ প্রকল্পতে আরও প্রায় 50 কোটি টাকার অনিয়মের তথ্য উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন মাহবুল ইসলাম। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত ঝুঁকি কমাতে 2019 সালে দেশের 30টি পৌরসভায় শুরু হয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় 1596 কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জুনে। প্রকল্পের শুরু থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আর্থিক অগ্রগতি হয়েছে 83% এবং ভৌত অগ্রগতি 95%। তবে প্রকল্পটির বাস্তবায়নে বিভিন্ন ধাপে উঠে এসেছে একের পর এক অনিয়মের চিত্র। মাঠ পর্যায়ে কর্মরত আবাসিক প্রকৌশলীদের বেতন থেকে 6 কোটি 30 লাখ টাকা কেটে নিয়ে আত্মসাৎ করা হয়েছে। আইএমইডির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, ঠিকাদার ও তৎকালীন প্রকল্প পরিচালকের যোগসাজশে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই প্রকল্পে সরকারি ক্রয়বিধি লঙ্ঘন করে প্রায় 19 কোটি টাকার কার্যাদেশ একটি প্রতিষ্ঠানকে দেয়া নকশা বহির্ভূত কাজ দেখিয়ে মোট 1.5 কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনিয়মের বিষয়ে প্রকল্পটির বর্তমান পরিচালক স্টার নিউজকে জানান, অভিযোগগুলো আগের সময়ের, বিষয়গুলো সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। যদি শেষ মুহূর্তে কোনো দায় দেনা এরকম পরিলক্ষিত হয় যে যেটা আসলে অনিয়ম হয়েছে, সেটা সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে প্রকল্প বাস্তবায়নে সুশাসন ও কার্যকর জবাবদিহিতার অভাব থাকায় এত অনিয়ম হচ্ছে। তাদেরকে স্বচ্ছ এবং জবাবদিহিমূলক বাস্তবতা নিয়ে আসার উপায় হচ্ছে আইনের প্রয়োগ করা। এখন আইনের প্রয়োগে যদি দীর্ঘসূত্রিতা হয়, কিংবা এই দীর্ঘসূত্রিতার মূল কারণ যদি হয় কাউকে পার পাইয়ে দেওয়া, কাউকে বাঁচিয়ে দেওয়া, তাহলে তো আসলে আমার গুণগত পরিবর্তনের জায়গাটা তৈরি হবে না। সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার তাগিদ এই বিশেষজ্ঞের। এটা যাতে কারো পকেটস্থ না হয়। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। 2025 সালে বিদেশে বাংলাদেশিদের বিনিয়োগ বেড়েছে প্রায় 67%। অন্যদিকে ওই একই বছরে বিদেশি বিনিয়োগ এসেছে $2.25 বিলিয়ন, মাত্র $2.25 বিলিয়ন, যা উগান্ডা, ঘানা এদের চেয়েও কম। জাতিসংঘের বাণিজ্য এবং উন্নয়ন সংস্থা আংটারের প্রতিবেদনে এই তথ্যগুলো উঠে এসেছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতির প্রকৃত চিত্র উঠে আসে, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ চিত্র সবচেয়ে প্রকট হয়ে দেখা দেয়। এমন এক পরিস্থিতিতে দেখা যাচ্ছে 2025 সালে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ থেকেই বিদেশে বিনিয়োগ গেছে $25 মিলিয়ন, যা আগের বছরের তুলনায় 67% বেশি। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটারের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এই ধরনের বিনিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের অননুমোদনের সাপেক্ষেই বিদেশে যায়। তবে এর বাইরে বহু অর্থ দেশ থেকে অনুমোদিত অবস্থায় যায়, যা পাচার হিসেবে বিবেচনা করা হয়। হাসিনা আমলে এমন পাচার করা অর্থের পরিমাণ $234 বিলিয়ন। তবে অন্তর্বর্তী সরকারের সময় গেল বছর শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 834 কোটি ফ্রা, যা এক বছরের ব্যবধানে বেড়েছে 41%। আর 2021 সালের পর এটি ছিল সর্বোচ্চ আমানত। ওই বছর সুইস ব্যাংকের বাংলাদেশিদের আমানত স্থিতি ছিল 871 মিলিয়ন ফ্রা। এদিকে আংটারের প্রতিবেদনে বলা হয়, 2025 সাল শেষে বাংলাদেশে আসা বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় $1.8 বিলিয়ন, যা 2024 সালের চেয়ে বেড়েছে 44%-এরও বেশি। তবে এই বিনিয়োগের পরিমাণ আফ্রিকার দেশ উগান্ডা, ঘানা কিংবা কঙ্গোর চেয়েও কম। এদিকে বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ সময়ের জন্য বিদেশি বিনিয়োগের তথ্য প্রকাশ করেছে, যেখানে দেখা যায় বছর ব্যবধানে চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ প্রায় 44% কমেছে এবং পরিমাণ ছিল $447 মিলিয়ন। অন্যদিকে গেল বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকের তুলনায় জানুয়ারি থেকে মার্চে বিদেশি বিনিয়োগ বেড়েছে 21%-এর মতো। ফাহিম ইউসুফ, স্টার নিউজ।
এই ছিল স্টার নিউজ প্রাইমের এখনকার আয়োজনে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন স্টার নিউজ।